আমার কাছে মনে হয়েছে যে হি হ্যাভ সাম প্রবলেম, তার মানসিক কোনো প্রবলেম রয়েছে। কোচ পুরোটাকেই আমার কাছে মনে হয়েছে যে একটা গোলমাল পাকিয়ে ফেলেছে, যে হি হ্যাভ সাম প্রবলেম, এবং সেই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু কমপ্লিকেটেড হচ্ছিল। এটা ডেফিনেটলি বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল একটা ব্যাপার হবে। তারপর আমি বলবো যে 2011 সালেও কিন্তু আর্জেন্টিনা আমাদের দেশে খেলে গিয়েছে। আলটিমেটলি এই ধরনের একটা ম্যাচ আসলে একটা দেশের ফুটবলে কতটা পরিবর্তন করতে পারবে সেটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাববে। এ যেন উভয় সংকটের দশা, ক্রাইসিসের ওপর ক্রাইসিস, একের পর এক বিতর্কে দেশের ফুটবল রীতিমতো টালমাটাল। এক হাতে কোচ আর অন্য হাতে কোচিং স্টাফ। মাঠের বাইরেই শুরু হয়ে গেছে একটা থ্রিলিং ম্যাচ। ড্রামাটা আরও বেশি জমে উঠেছে যখন গুঞ্জন শুরু হয় অনূর্ধ্ব-20 দলের কোচের চাকরি নিয়ে। আর গুঞ্জন ছড়াতেই খোদ কোচের ফেসবুক স্টেটমেন্ট একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। চিলে কান নিয়ে গেছে নাকি বড় কোনো ঝড় আসছে, দ্য প্লট থিকনেস। ওদিকে সামনেই আছে এশিয়ান কাপ, আসিয়ান কাপ, অথচ বড় তারকাদের পাওয়া নিয়েই দানা বাঁধছে শঙ্কার কালো মেঘ। গেম প্ল্যান তাহলে কি? আর সবচেয়ে ব্রাজিল ইন্ডিয়া ম্যাচ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা। নাম বড়, আয়োজন বড়, কিন্তু প্রফিট কত আর লসে বা কত? সেই হিসেবের অঙ্ক মেলাতেই হিমশিম। সব বিতর্ক, সব হিসেব, সব বিহাইন্ড দ্য গেম নিয়ে আজ কথা বলবো দর্শক। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেমনটা আসলে ইন্ট্রোতেই বলছিলাম যে ক্রাইসিসের উপরে ক্রাইসিস, দেশের ফুটবলটা একেবারে টালমাটাল অবস্থায় আছে। শুরুতে একটু অনূর্ধ্ব-20 দলটাকে নিয়ে আসতে চাই, যেখানে একজন কোচ এবং হাজারটা বিতর্ক। এমন একটা পরিস্থিতি আসলে একজন কোচের ইমেজটাকে কতটুকু ঠিক রাখে? ফার্স্ট অফ অল আমার মনে হয় যে কোচ হ্যাভ সাম প্রবলেম আমার মনে হচ্ছে। কারণ আপনি যদি দেখেন তার শুরুটা, আপনি যদি দেখেন তাকে কিন্তু যখন যশোরে থাকা যে কন্ডিশনাল ক্যাম্প অবস্থায় কিন্তু তাকে কিন্তু আপনি যদি দেখেন স্যালারি ইস্যু নিয়ে কিন্তু তার মেইন ঘটনাটা কিন্তু শুরু হয়। তাকে কিন্তু স্যালারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন টাইম তাকে কিন্তু তাকে দেওয়া হয়, এবং তারপরে সে কিন্তু একটা স্টেটমেন্ট দেয় যে সে তার বেতন ভাতা পাচ্ছে না, তার ফ্যামিলি না খেয়ে আছে, সে বিভিন্ন জায়গায় আসলে এই কমপ্লেনগুলি ছড়াচ্ছে। তো সেইখান থেকে আমি বলবো যে তখনই আসলে মনে হয়েছিল যে হি হ্যাভ সাম প্রবলেম, এবং সেই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু কমপ্লিকেটেড হচ্ছিল। এবং লাস্ট যেটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো যে অ্যাসিস্ট্যান্ট কোচ আতিকুর রহমান মিশুর সাথে তার যে ঘটনাটা ঘটেছে ফিজিক্যালি, এটা আসলে আমি আমার জায়গা থেকে যদি বলি যে আমি যতদিন ফুটবল খেলেছি আমি আমার জায়গা থেকে কখনো আসলে এই ধরনের ইনসিডেন্ট কখনো দেখিনি বা শুনিও নি। হ্যাঁ, যে একজন হেড কোচ আসলে একটা এত বড় টুর্নামেন্টের আগে আসলে এই ধরনের ইনসিডেন্ট করবে, বা তার অল ফোকাস মাঠের বাইরে থেকে, মাঠের ভিতর থেকে তার ফোকাসটা বেশি দেখা যাচ্ছে মাঠের বাইরে। ইভেনচুয়ালি তার আলোচনা যে সমালোচনাগুলো হচ্ছে এগুলি কখনোই আসলে একজন প্রফেশনাল কোচের কাছ থেকে কখনোই অ্যাকসেপ্টেবল না। তো সেই কর্মকাণ্ডগুলি কিন্তু সে একের পর এক করে যাচ্ছে, এবং আলটিমেটলি গতকালকে যেটা দেখা গেল যে তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য, সেটাও আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না, বিকজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এইটা এখন পর্যন্ত ক্লিয়ারিফাই করেনি, দেয়নি যে সে আসলে দলের সাথে যাচ্ছে কিনা বা সেই দলের সাথে পার্ট হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে বলবো যে এশিয়ান কাপ কোয়ালিফাই এই টুর্নামেন্টটা যে ওয়েট বা যে আশা নিয়ে আমরা আসলে ট্রেনিং ক্যাম্পটা অনেকদিন আগে শুরু করেছিলাম, সেইটা আসলে আমার কাছে মনে হয় যে পুরোটাই সে একটা এই কোচ পুরোটাকেই আমার কাছে মনে হয়েছে যে একটা গোলমাল পাকিয়ে ফেলেছে, যেটা আসলে একদমই কাম্য ছিল না। বিকজ অ্যাজ এ হেড কোচ সে সবসময় দলটাকে একটা গাইডলাইন দিয়ে একটা অ্যাজ এ টিম হিসাবে সে দলটাকে নিয়ে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ খেলতে যাবে, বাট সেটা সে না করে আসলে সে অন দ্য ফিল্ডের থেকে অফ দ্য ফিল্ডে যে কার্যকলাপগুলি করছে। হ্যাঁ, এবং আপনি যেটা আপনাদের রিপোর্টে দেখাচ্ছে যে আসলে এই টুর্নামেন্টটাতে আসলে বাংলাদেশ কতদূর যেতে পারবে এটা কিন্তু সময় বলে দিবে। বিকজ কোচের যে অ্যাটিটিউড, কোচের যে মেন্টালিটি, এটা আমার কাছে মনে হয়েছে যে এই দলটাকে বিশাল বড় একটা বাজে ইম্প্যাক্ট করবে অন দ্য ফিল্ডের পারফরমেন্সে। ইনফ্যাক্ট একজন কোচের, আসলে একজন হেড কোচের ফেসবুক অ্যাক্টিভিটিস, কিংবা আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, শুধু ফেসবুক না, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি তার প্রতিদিনের অ্যাক্টিভিটিস এত বেশি সক্রিয় হয় এবং প্রত্যেকটা মুভমেন্ট তিনি আসলে সোশ্যাল মিডিয়াতে ইস্যু করছেন, এবং ওই ইস্যুটা ঘিরেই আসলে দলটাকে নিয়ে প্রশ্ন চলে আসছে, ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন আসছে, এই অ্যাক্টিভিটিসটা একজন হেড কোচের কাছ থেকে কতটুকু আসলে কাম্য? এক্স্যাক্টলি, আমি ওই পয়েন্টটাই বলতে চাচ্ছি, যেটা হলো যে তার অন দ্য ফিল্ডে কার্যক্রম থেকে দেখবেন যে অফ দ্য ফিল্ডে তার যে আপনি যেটা বলছেন যে তার ফেসবুক পেজ, তার প্রত্যেক দিনের যে রুটিন, সেগুলি সে প্রত্যেক দিন এসেই তার ফেসবুকে সে ঢালাওভাবে বলে দিচ্ছে, যেটা হচ্ছে সে সব কিছু বলে দিচ্ছে। এটা তো আসলে কোনোভাবেই অ্যাজ এ হেড কোচ হিসাবে, যেটা বললাম যে তার মাঠের পারফরমেন্সের থেকে অফ দ্য ফিল্ডে তার কার্যকলাপগুলি খুব বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গাটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছে, এবং একের
একের পর এক ঝামেলাতে সে জড়াচ্ছে। হ্যাঁ, বিকজ অ্যাজ এ হেড কোচ সে কিন্তু সবসময় তার থাকা উচিত সবকিছু কম একটা গণ্ডির ভিতরে রেখে কিন্তু সে তার দলটাকে পরিচালনা করেছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দল নিয়ে, প্র্যাকটিস নিয়ে, ক্যাম্প নিয়ে ফোকাসড অন থাকা উচিত। হেড কোচের সেই কাজটাই কিন্তু হেড কোচের, তো সেটা সে না করে যেটা বললাম যে সে একের পর এক যেভাবে আসলে বিতর্ক জন্ম দিচ্ছে সেটা আসলে এই টুর্নামেন্টের আগে আসলে এটা কোনোভাবেই কাম্য না। এবং আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্পেশালি ধন্যবাদ দিব, বিকজ তারা এই মুহূর্তে যদি তাকে স্যাক করে থাকে এটা একটা খুবই ভালো ডিসিশন নিয়েছে। এই কারণে, কারণ এই কোচ যদি দলের সাথে যায় সেটা এখানে আমার মনে হয় না যে কোনো ভালো কিছু সেখানে আমরা দেখতে পাবো, বিকজ যেভাবে সে আসলে অন দ্য ফিল্ডের কার্যকলাপগুলি করছে অফ দ্য ফিল্ডে গিয়ে সেটা আসলে কখনোই আসলে একটা ভালো রেজাল্টের পক্ষে আমি মনে করি যে এই দলটা যাওয়ার সম্ভব না। বিকজ ইভেনচুয়ালি আমি যতটুকু জানি প্লেয়ারদের সাথে বাকি আদার যে কোচিং স্টাফ রয়েছে তাদের সাথেও কিন্তু তার রিলেশন আসলে তেমন একটা হেলদি না। ইনফ্যাক্ট যেটা অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গেও যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আসলে তিনি আসলে যেটা দাবি করতে চাচ্ছেন যে ঘটনাটা ঘটেছে আতিকুর রহমান মিশুর ওই পাশ থেকে, ঘটনাটা আসলে কি, কতটুকু আসলে আপনার জানা আছে? দেখেন, মিশু হি ইজ মাই ভেরি গুড ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড অ্যাজ লাইক আমরা অনেকদিন ধরে জাতীয় দলে খেলেছি। আমি যতটুকু তাকে চিনি, হি ইজ ভেরি অনেস্ট পারসন। সে আসলে কখনো কোনো যদি আপনি মনে করেন যে কোনো রকমের কোনো বড় ধরনের কোনো যদি আপনি যদি ভুল করে থাকেন সেইটাকে সে কখনো অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে মিশু আসলে এই ধরনের ছেলে না, যেটা আসলে ওকে নিয়ে যেভাবে আসলে তর্ক বিতর্ক ক্লেম করা হচ্ছে যারা জোনসের পক্ষ থেকে। ইভেনচুয়ালি আমি তো যতটুকু জানি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মিশুর সাথে হয়েছে এটা কিন্তু জেরার জোনসের পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, সুতরাং এইটা আসলে অ্যাজ এ হেড কোচ কখনোই সেটা করতে পারে না তার কোচিং স্টাফের সাথে। ইভেনচুয়ালি বাকি স্টাফদের সাথেও কিন্তু তার রিলেশনটা বেশি একটা হেলদি না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা আসলে এই কোচ আমার কাছে মনে হয়েছে যে হি হ্যাভ সাম প্রবলেম, তার মানসিক কোনো প্রবলেম রয়েছে আই থিঙ্ক। আদারওয়াইজ একটার পর একটা এরকমের কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, এটা আসলে অ্যাজ এ হেড কোচ এটা কখনোই আমি কোনোদিন পৃথিবীর কোনো ফুটবল কোচকে আমি দেখিনি। বিকজ ইভেনচুয়ালি আপনি যদি একটা জিনিস তাকে দেখেন, সে লাস্ট ঘটনার পরে কিন্তু সে পুলিশকে কল করেছে, ইভেনচুয়ালি লাস্ট তাকে তার একটা স্টেটমেন্টে দেখেছি সে ব্রিটিশ পুলিশদেরকে জানিয়েছে, সে ব্রিটিশ এম্বাসি এখানে যেটা রয়েছে তাদেরকে জানিয়েছে সিকিউরিটি পারপাস। সো এইটাকে আপনাকে কি মেসেজ দিচ্ছে? আপনি যদি দেখেন যে দ্যাট মিনস হি হ্যাভ নট সিকিউরিটি ইন হিয়ার। হ্যাঁ, সো এখানে কিন্তু সে বাদও আরো অনেক কোচিং স্টাফ কিন্তু বিদেশিরা কাজ করছে, তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের থমাস জুলির মতো একজন কোচ কাজ করছে, রয়েছে, পিটার বাটলার রয়েছে এখানে, ইভেনচুয়ালি ক্রিকেটেও কিন্তু ফরেন কোচরা রয়েছে। হ্যাঁ, তাদের কাছ থেকে কিন্তু কখনো আমরা আসলে সিকিউরিটি পারপাসে কখনো কিন্তু এই ধরনের ইস্যুগুলি দেখিনি। সো হি হ্যাভ সাম প্রবলেম। আমার কাছে মনে হয়েছে যে তাকে নিয়ে এখনই ভাবা উচিত, যেহেতু তার সাথে একটা লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে, লং টার্ম। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে নিয়ে একটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেফিনেটলি প্রেসিডেন্ট তাবিদ ভাই ইজ ভেরি, আমার মনে হয় যে এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। আমার মনে হয় যে সে ডেফিনেটলি এটা নিয়ে চিন্তা করবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে নিয়ে ভাবা উচিত, বিকজ এই যে সিকিউরিটি পারপাসে যে ইস্যুগুলি সামনে আনছে এটা কিন্তু আমাদের দেশকেও কিন্তু আমাদেরকে ফেলে দেয়। বিকজ একজন ফরেন কোচ বা একজন ফরেন পার্সন যখন আপনার সিকিউরিটি ইস্যুগুলি নিয়ে কথা বলবে, দ্যাট মিনস এখানে অনেক কিছু হয়তো আমার কাছে মনে হয় যে সামনে আসার আর অনেক উপলক্ষ আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যেটা নিয়ে কাজ করা উচিত। ইনফ্যাক্ট এখন যদি আসলে কোচকে, গতকাল আসলে যে গুঞ্জনটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে কোচকে আসলে স্যাক করা হয়েছে এবং বাফুফের পক্ষ থেকে আমরা কোনো অফিসিয়াল স্টেটমেন্টও পাইনি, সেই জায়গাতে যদি আসলে তাকে স্যাক করা হয়েও থাকে সেটা হয়তো পর্দার আড়ালেই আছে, হয়তো বা না, আমরা আসলে জানি না। একটা বড় একটা ধোঁয়াশার মধ্যে আসলে দেশের ফুটবলটা এখন আছে। যদি একদম টুর্নামেন্টের আগ মুহূর্তে, ইনফ্যাক্ট ক্যাম্পটাও বাতিল হয়েছে, গতকাল একটা প্রেস কনফারেন্স ছিল সেটাও পোস্টপন্ড হয়েছে। সো এইরকম একটা সিচুয়েশনে যদি কোচকে আসলে স্যাক করা হয়, দলটার জন্য আসলে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করাটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? না, চ্যালেঞ্জ অলরেডি এটা একটা চ্যালেঞ্জের ভিতর পড়ে গিয়েছে। আর আপনি যেটা বলছেন যে ক্যাম্প সম্ভবত বন্ধ হয়নি, ক্যাম্প চলছে, বাট প্রেস কনফারেন্স ছিল সেটা থাইল্যান্ডে যে একটা ক্যাম্প, থাইল্যান্ডে ক্যাম্প, বিকজ আপনি জানেন 31 তারিখ থেকে কিন্তু উজবেকিস্তানে খেলাটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো শর্ট টাইম, আজকে কিন্তু অলরেডি 26 তারিখ, আগামীকালকে কিন্তু তাদের ট্রাভেল করার একটা ডেট ছিল, তো সেইটা হয়তো পিছিয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যারা জন যদি টিমের পার্ট নাও হয়, এখানে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে বা বাকি যারা স্টাফ রয়েছে তারা দে অলসো আর ক্যাপাবেল। আমার কাছে মনে হয় যে তারা এই দলটাকে প্রপার হ্যান্ডেল করার মতো তাদের সেই শক্তিটা রয়েছে। বাট মেইন ফ্যাক্ট হলো যে একজন কোচ যখন আসলে একটা টুর্নামেন্টের আগে স্যাক হয়ে যাবে
বা তাকে যদি বরখাস্ত করা হয়, তখন দলের উপরে তো একটা প্রভাব পড়ে। ব্যাড ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে, বাট সেইটা রিকভার করার মতো ক্ষমতা আমার মনে হয় যে দলের ভিতরে রয়েছে। বিকজ আপনি যদি দলটা দেখেন, দলটা কিন্তু খুব ভালো একটা দল, দারুণ একটা দল, হ্যাঁ, এবং এই দলটা নিয়ে কিন্তু প্রত্যাশাও অনেক বেশি ছিল, Right, কারণ right. তারা যখন এর আগে সাফল্যটা নিয়ে আসছে, রোনান ডেকলান যখন Right. দেশের পতাকাটা প্রথমবারের মতো উঁচিয়ে ধরে আসলে এত বড় একটা সাফল্য নিয়ে আসছে, সেই Exactly. জায়গা থেকে ধারণা করাই হচ্ছিল যে এশিয়ান কাপের এই মঞ্চে গিয়ে তারা আসলে আরো বড় কোনো সাফল্য নিয়ে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে অ্যাডাম আব্বাসদের মতো ফুটবলারও ইনক্লুড হয়েছে। এক্স্যাক্টলি অ্যাডাম আব্বাস, ইভেন্চুয়ালি আমাদের এখানে যারা রয়েছে ফয়সাল, তারপরে মোর্শেদ, এদের মতো ট্যালেন্ট, মিচু, এদের মতো ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই এবং দলের এই প্লেয়ারগুলো অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এক্স্যাক্টলি ইভেন্চুয়ালি আন্ডার 17 যখন এই দলটা ছিল, ম্যাক্সিমাম প্লেয়ারের সাথে আমার কাজ করার সুযোগ রয়েছে, বিকজ আমি ওই দলটা ম্যানেজার ছিলেন। সো আমি ওদেরকে খুবই জানি, দে আর ভেরি ডেডিকেটেড, তারা মাঠে পারফরমেন্স করার জন্য সবসময় খুব উন্মুখ হয়ে থাকে। সো আমি মনে করি ইভেন্চুয়ালি ওই সময়টা কিন্তু দলের পার্টি হিসেবে মিশু ছিল, মিশু কিন্তু এই দলটার সাথে একদম ওই ইউথ লেভেল থেকে একদম গ্রাজুয়ালি কিন্তু ওই দলটাকে নিয়ে নিয়ে কিন্তু এই পর্যায়ে আসছে। সো আমি মনে করি যে দলটাকে যদি আমি মনে করি যে মেন্টালি বুস্ট আপ করা যায়, দলটা কিন্তু খারাপ করবে না। হ্যাঁ, যদিও যারা জনসারি ঘটনা বা বিভিন্ন ঘটনার ইস্যুর কারণে প্লেয়ারদের ভিতরে হয়তো ব্যাড একটা ইম্প্যাক্ট পড়তে পারে, বাট আমার কাছে মনে হয় সেটা কাউন্সিলিং করার মাধ্যমে তাদেরকে আমার কাছে মনে হয় যে তাদের পরিবর্তন করা যাবে। জোনসের যে আচরণটা, এইটার জন্য আসলে যদি কোনো শাস্তির বিধান থেকেও থাকে, নিশ্চয়ই এ ধরনের বিহেভিয়ারের এগেইনস্টে কোনো শাস্তি আছে। বাফুফের যেই ল আছে সেখানে, বা ফুটবলের যে ল আছে সেখানে কি ধরনের শাস্তি হতে পারে, ছোট করে একটু আমি শাস্তির থেকে মেইন বলবো যে সে সিকিউরিটি পারপাসে যেভাবে ইস্যুগুলি সামনে আনছে, এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে একটা তদন্ত করা উচিত এবং একটা কমিটি করে দেয়। ইনফ্যাক্ট যে ঘটনাগুলি প্রথম থেকে ঘটেছে তার একটা সামারি তৈরি করে তার এগেনস্টে যে শাস্তিটা রয়েছে, প্রপার যে জাজমেন্টটা রয়েছে, সেইটা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল করা উচিত। আদারওয়াইজ ও কিন্তু একের পর এক এ ধরনের কিন্তু কমপ্লিকেটেড কাজগুলির কিন্তু জন্ম দিতেই থাকবে, এবং ফুটবলটা আরো বিতর্কিত হতে থাকবে। বিকজ আমরা কিন্তু জানি যে আমাদের ফুটবলটা কিন্তু খুব ভালো একটা শেপে রয়েছে, একটা ভালো প্রোগ্রেস করছে সামনে, জাতীয় দল থেকে এই ব্রাজিলের মতো দল আসলে এখন এখানে এসে আমাদের সাথে খেলতে চাচ্ছে। হ্যাঁ, সো এটাই বোঝা যায় যে আমরা আসলে ফুটবলে খুব ভালো একটা অবস্থান তৈরি করছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এটার একটা শুরু খুব তাড়াতাড়ি হওয়া উচিত। যেটা বলছিলেন যে ব্রাজিলের এই আলোচনাটাই একটু আসতে চাই। ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে গেছে, তারা বিভিন্ন ফিল্ড দেখে গেছেন, কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে ব্রাজিলের ম্যাচটা বাংলাদেশের মাটিতে হবে, এটা তো আসলে বাংলাদেশের লাভ লসের হিসাবটা আসলে কতটুকু সলিড বলে আপনার মনে হয়? দেখেন, এইটা সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার মেসেজ কারো কাছেই নেই আসলে যে কি হতে যাচ্ছে। ইনফ্যাক্ট একটা গুঞ্জন আছে যে তারা হয়তো ইন্ডিয়ারই অন্য কোনো ভেনিউতে খেলার এখন চেষ্টা করছে, এরকম একটা গুঞ্জনও আছে। এক্স্যাক্টলি, প্রতিনিধি দল এখানে আসছে যে আসলে এখানে কোনো ধরনের ম্যাচ খেলার সুযোগ সুবিধা আছে কিনা, আমাদের ভেন্যুটা ঠিক আছে কিনা, প্র্যাকটিস গ্রাউন্ড কোনো অবস্থা আছে, সেইটা তারা অবজার্ভ করে গিয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট ইন ফিউচার যদি বাংলাদেশের সাথে কোনো রকম ম্যাচ তারা যদি এখানে খেলতে পারে, সেটা বিশাল একটা বড় ব্যাপার হবে। বিকজ তারা কিন্তু অলরেডি বিশ্ব ফুটবলের কিন্তু সবাই জানে যে বাংলাদেশে আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেস কতটা স্ট্রং। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা কিন্তু বেসিক্যালি আসলে ইন্ডিয়ার আর ফ্যাসিলিটিস ইনশোর করার জন্য যে সেখানে ম্যাচ খেলার জন্য আসলে প্রপার প্র্যাকটিস গ্রাউন্ড বা ওই মাঠগুলি আসলে ব্রাজিলের সাথে যাবে কিনা, তো সেইটা দেখতে এসে আসলে আমার কাছে, আমি যতটুকু আমার তথ্য আছে যে তারা আসলে যে ভেন্যুতে ম্যাচ হবে তার আশেপাশে প্র্যাকটিস গ্রাউন্ডগুলি চেক করার সময় কিন্তু তারা বেশি একটা হ্যাপি ছিল না, যার কারণে কিন্তু তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশ আসে যেখানে আসলে দুই একটা প্র্যাকটিস সেশন করা যায় কিনা, দেন গিয়ে ইন্ডিয়াতে ম্যাচ খেলা যায় কিনা। তো সেটাও যদি হয়, সেটাও আমি বলবো যে বিশাল একটা ব্যাপার। বাট আনুষ্ঠানিকভাবে আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কোনো ধরনের প্রস্তাব দিয়েছে কিনা ম্যাচ খেলার জন্য, সেটা তো আমি আপনি এখন পর্যন্ত জানি না, বিকজ দুইটা পক্ষ থেকে কিন্তু কোনো রকমের কোনো মেসেজ এখন পর্যন্ত জানানো নেই। সেটা যদি হয়, এটা ডেফিনেটলি বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল একটা ব্যাপার হবে। তারপর আমি বলবো যে 2011 সালেও কিন্তু আর্জেন্টিনা আমাদের দেশে খেলে গিয়েছে। আলটিমেটলি এই ধরনের একটা ম্যাচ আসলে একটা দেশের ফুটবলে কতটা পরিবর্তন করতে পারবে, সেটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাববে, বিকজ এটার পিছনে কিন্তু অনেক বিশাল বড় একটা কমার্শিয়াল একটা ডিপ্লোমেসিও তো আছে এখানে। যেমন আমি যদি আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশের গতকালই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেটা বলেছেন যে এই ম্যাচটা এই দেশে আয়োজন হলে, বাংলাদেশে আয়োজন হলে বাংলাদেশের লাভের আসলে কোনো জায়গা নাই। ইনফ্যাক্ট সরকার এখন চাচ্ছেও না সেখানে আসলে খুব একটা বেশি ব্যয়ের ভারটা বহন করতে। সেই জায়গায় যদি আসলে এখন ব্রাজিলকে এই হেল্পটা আমরা না করি বা এই জায়গাটাতে যদি আমরা সক্রিয় না হই,
অদূর ভবিষ্যতে কি ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা আয়োজন যদি হওয়ার একটা সম্ভাবনা জেগেও থাকে, সেটাই কি কোনো প্রভাব পড়বে কিনা? না, আমি আসলে ওই ধরনের কোনো প্রবলেম বা ওই ধরনের কোনো কমপ্লিকেটেড দেখছি না, এই কারণে কারণ ব্রাজিল আসলে খুব আগ্রহ নিয়েই কিন্তু এখানে আসছে। হ্যাঁ, সো সেইটা এই না যে তাদের সাথে ম্যাচ পোস্টপন্ড হলে বা ম্যাচ না খেললে বা তাদেরকে না করে দিলে তাদের সাথে রিলেশনটা আমাদের পরের সময় প্রোগ্রেস হবে না, সেটা আমি বিশ্বাস করি না। ডেফিনেটলি ব্রাজিলের কিন্তু আমাদের দেশের ফুটবলের প্রতি একটা অন্যরকম সিম্পিতি এখন তৈরি হয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর। আপনি যদি এলিসন বেকার বা মেথুস কোনিয়ার যদি আপনি ইন্টারভিউগুলি দেখেন, হ্যাঁ, তারা যেভাবে বাংলাদেশের নাম নিয়ে কথা বলছে, তো সেখানে আমি বলবো যে তাদের কিন্তু এখন আমাদেরকে নিয়ে তাদের অন্যরকম একটা সিম্পিতি তৈরি হয়েছে। তো সেখান থেকে ইন ফিউচার হয়তো তারা কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে ম্যাচ খেলার প্রস্তাব দিলে বা আমরা দিলে ডেফিনেটলি তারা সেটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে। বিকজ আপনি জানেন যে সময়টা আসলে ইন্ডিয়াতে ব্রাজিল দল আসবে, ওই সময়টা কিন্তু বড় একটা ফিফা উইন্ডো রয়েছে। ওই সময়টা কিন্তু বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বিভিন্ন দেশ। তো ওইটারই একটা সামারি হিসাবে বাংলাদেশে তারা দেখছে যে ইন্ডিয়ার সাথে খেলার পরপরই বাংলাদেশে একটা ম্যাচ খেলা যায় কিনা, যার কারণেই কিন্তু তারা, আমার কাছে মনে হচ্ছে যে তারা এখানে এসে হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোলাবোরেশন করছে যে আমরা ওই টাইমটাতে একটা ম্যাচ তোমাদের সাথে খেলতে পারি। সো এটা হয়তো সামনের দিকে আমরা আরও কিছু দিন গেলে হয়তো আনুষ্ঠানিকভাবে হয়তো জানতে পারবো যে আসলে টোটাল ঘটনাটা কি হয়েছে। এই ধরনের একটা ম্যাচ আসলে আমাদের দেশের ফুটবলটাকে পরিবর্তনের জন্য তো নিশ্চয়ই অনেক কার্যকরী হবে। সেই সাথে আসলে যদি ম্যাচটা, আমি যেটা বলছিলাম আপনাকে আগেই, যে ব্যয়ভার বহন করতে পারার একটা বিষয়ও আছে, এইটা আসলে আমাদের কতটুকু ইম্প্যাক্টফুল হবে যদি আমরা এই ম্যাচটা আয়োজন করতে না পারি, কিংবা আমাদের যদি সেই উপায়টা না থাকে, ইনফ্যাক্ট যদি ব্রাজিলের আসলে আমাদের ভেন্যুগুলো পছন্দ নাও হয়ে থাকে। না, মেইন ফ্যাক্ট হলো যে একটা ম্যাচ দিয়ে কিন্তু আমাদের দেশের ফুটবলে পরিবর্তন হবে না। বিকজ 2011 সালে আর্জেন্টিনা নাইজেরিয়া যখনও খেলছিল তখন আমরা ধরে নিয়েছিলাম যে বিশাল একটা মেসিভ পরিবর্তন হবে, বাট সেইটা কিন্তু হয়নি। বরং ওখান থেকে দেখবেন যে যে টাকাটা ব্যয় হয়েছে ওইটার কিন্তু এখনও কিন্তু এই ব্যয়টা কিন্তু এখনও কিন্তু ক্লিয়ারিফাই করতে পারেনি, এখনও কিন্তু ওইটার একটা ঋণ কিন্তু টেনে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে দেখেন, ইন্ডিয়াতে যে ম্যাচটা হবে এখানে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং যারা স্পন্সরশিপে রয়েছে তাদের অ্যাগেনস্টে কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়া অল ফুটবল ফেডারেশনের যারা এক্স প্লেয়ার রয়েছে তারা কিন্তু অলরেডি এই ম্যাচটার ঘোর বিরোধিতা করছে, বিশাল সমালোচনা করছে যে একটা ম্যাচ আয়োজন করে 50 থেকে 60 কোটি রুপি খরচ করে আসলে আমাদের ফুটবলের কি ডেভেলপ হবে। ইটস ট্রু আসলে একটা ম্যাচ খেলতে গিয়ে আসলে যে পরিমাণ আপনার টাকা এর পিছনে ব্যয় করছেন, আসলে আলটিমেটলি এই একটা ম্যাচ দিয়ে কিন্তু দেশের ফুটবলের চিত্র পরিবর্তন হবে না। বরং সবার কথা হলো যে এই টাকাটাই আসলে ডেভেলপমেন্টের পিছনে যদি আপনি খরচ করেন বা আইদার সামো, আমরা জানি আমাদের সারা পৃথিবীর ফুটবল আসলে কতটা ইনভেস্টমেন্টের জায়গা। সো ওই প্রপার ইনভেস্টমেন্টটা যদি আমরা আমাদের ফুটবল ডেভেলপমেন্টে করতে পারি সেইটা হবে আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। বাট আমি মনে করি যে ব্রাজিলের সাথে খেললে আমাদের এখানের ফুটবলের একটা রাতারাতি একটা তো পরিবর্তনের জায়গা আমরা পাবো, বাট সেটা খুব সাময়িক। হ্যাঁ, বাট এটা নট এ লং টার্ম। সো আমি মনে করি যে এটা অবশ্যই ভাববে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকজ 2011 সালে যখন আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসছিল তখন কিন্তু ওই সময় কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি যদি ভুল না করে থাকি, ভাইস প্রেসিডেন্ট তাবিদ ভাই ছিল। সো তাবিদ ভাই যেহেতু এই জিনিসগুলি ফেস করে আসে, ডেফিনেটলি সে কিভাবে আসলে যে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, দেশের ফুটবলের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।